যেটা আমরা করব এবার আজকে, এটা উপরে হেডিং করো, রাইট এ প্রোগ্রাম ইন সি, রাইট এ প্রোগ্রাম ইন সি, 1 মিনিট, রাইট এ প্রোগ্রাম ইন সি টু প্রিন্ট দ্য ফিবোনাকি সিরিজ। আমি লিখে দিচ্ছি উপরে হেডিংটা, হ্যাঁ। রাইট এ প্রোগ্রাম ইন সি টু প্রিন্ট দ্য ফিবোনাকি সিরিজ। up to a user given maximum limit of a number. The Fibonacci series up to a write a program in C to print the Fibonacci series up to a user given maximum limit of a number. কিরকম ধরনের করতে হবে দেখো, আমি ফিবোনাকি সিরিজটা কোনটা, সাপোজ ধরো আমি একটা এন নামে একটা রেঞ্জ দিয়েছি। বলো কি, বলো 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 কি বলছো? হ্যাঁ, FIBNO, এফ ফিবোনাকি, ফিবোনাকি, এনএ, হ্যাঁ এনএ সিসিআই, NACCI, এটা গ্যাপ হবে একটু, হ্যাঁ, সিরিজ আপ টু এ ইউজার গিভেন ম্যাক্সিমাম লিমিট অফ এ নাম্বার। সাপোজ আমি ধরো এন নামে যদি একটা নাম্বারকে আমি ইনপুট নেই, এবার এন এর মধ্যে সাপোজ ধরো আমি রেঞ্জকে নিচ্ছি ধরো 5, এটা ম্যাক্সিমাম লিমিট। ফিবোনাকি সিরিজ কোনটাকে বলছে, ধরো 0 এবং 1 আছে, এটাকে আমি আই ধরছি, এটাকে জে ধরছি, দুটোর ভ্যালু যোগ হয়ে নেক্সটে আসবে, মানে 0+1, দ্যাট মিনস 1। এটা হয়ে গেল হচ্ছে ফিব ইকুয়াল টু আই প্লাস জে। তখন একটা শিফট হবে, তখন এটা আই, এটা জে, তখন 1+1 করলে কি হবে 2, তখন ফিব ইকুয়াল টু আই প্লাস জে। ঠিক আছে তো, 2 হলো, তখন আবার শিফটেড হয়ে নেক্সট এটা আই হবে, এটা জে হবে, তারপর আবার 1+2 যোগ হয়ে কত হবে 3, দেন ফিব ইজ ইকুয়াল টু আই প্লাস জে। আবার একটা স্টেপ নেমে গেল, এটা আই, এটা জে, দ্যাট মিনস 2+3 5, তারপর আবার এটা আই, এটা জে, 5+3 8, এভাবে চলবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। আগে এই ফিফথ সিরিজের ভ্যালুটাকে বুঝে নাও। প্রথমে 0 এবং, আবার বলছি দেখো, প্রথমে আমি 0 এবং 1 কে প্রথমে ধরে নেব, ঠিক আছে, তো এটাকে আমি আই ধরে নেব, এটাকে জে ধরে নেব। আই প্লাস জে প্রথমে যোগ হচ্ছে, কত হচ্ছে 1, তখন একবার শিফট হলো আইটা, তখন এটা 1 হলো, একটা স্টেপ শিফট করে গেল, তারপরে এটা আবার জে হয়ে গেল। তারপর আবার দেখো, এবার আই প্লাস জে যদি আমি এখানে করি কি দাঁড়াবে, 1+1 2, তখন এটা আই, এটা জে, ক্লিয়ার। তারপরে 1+2 হচ্ছে 3, তখন এটা আই, এটা জে, 2+3 5, তখন একটা শিফট হচ্ছে, এটা আই, এটা জে, তারপর 3+5 8, তখন এটা আই, এটা জে, এভাবে চলছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা ফিফথ সিরিজের? রূপঙ্কর বুঝতে পেরেছো তো? ঠিক আছে, জয়দীপ শিওর ভুলে গেছে, বলো বলো।
আগে ওয়ার্ড আবার কি হবে আবার? অ্যাবলিশ শিফট হচ্ছে না, ভ্যালুটা তো শিফট হচ্ছে। দেখো এটা 0, এটা 1, এটা আই, এটা জে। এবার আই প্লাস জে হলে কি হবে? 0 প্লাস 1 মানে 1, তখন এটা আই, এটা জে, শিফট হয়ে হয়ে নামছে তো। হ্যাঁ, এই দেখো এটা তো 2 হলো, তখন এটা আই, এটা জে। আপাতত তো 3 হবে, তখন এটা আই, এটা জে, এভাবে শিফটেড হবে। ঠিক আছে, এবারে দেখো এটা প্রোগ্রামে কি করে আমি করব। সো প্রোগ্রামটা করতে গেলে সবার আগে আমি ডেভ সি প্লাস প্লাসে আসছি। জয়দীপের না খুব ভুলো মন, ভুলে যায় ক্লাস করতে, এই জন্য। দেখো যতই আমাদের রেকর্ডিং দেই, তো আমি তো তাও রেকর্ডিং দিয়ে দেই, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং দেই। রেকর্ডিংটা আমি মেসেজ করেছি, কিছু করার নেই, থাক। প্যাশনেট নিয়ে ক্লাস করতে হবে সবাইকে, নাহলে কি করে বুঝতে পারবো বলো। আমি প্রথমে ভেরিয়েবল ধরছি ইন্ট আই কমা জে, আই কমা জে, বা একটা কাজ করতে পারি, এভাবে করি, ধরো আই কমা এ কমা বি কমা সি কমা এন, এতগুলো ভেরিয়েবল ধরেছি, সবগুলো কাজে লাগবে দেখবে। এখানে কি লিখছি? প্রিন্টএফ এন্টার দা রেঞ্জ, then f scanf % d comma ampersand of n, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। ভালো কথা। এবার আমরা কি করব? এবার আমি a ইকুয়াল টু 0 ধরে নিচ্ছি প্রথমে, আর b ইকুয়াল টু 1 ধরে নিচ্ছি, ইনিশিয়াল করে দিলাম দুটোর মানকে। এবার আমি প্রিন্টএফ করে কি করব? % d কমা a সেমিকলন প্রিন্টএফ % d কমা b, দুটোকে আমি প্রিন্ট আউট করে দিলাম। কেন প্রিন্ট আউট? এখানে একটা কাজ করতে পারো, এখানে একটা স্ল্যাশ এন লিখে দাও। স্ল্যাশ এন কেন লিখছি? স্ল্যাশ এন লেখার কাজটা হলো, এর যে মানটাকে আমি 0-তে ইনিশিয়ালাইজ করেছি ভ্যালুটাকে, 1 কে যে বি কে যে 1 ইনিশিয়ালাইজ করেছি, এবার এর মানটা এর 0, তারপরে নেক্সট ভ্যালুটা আসবে 1, সেটার জন্য আমি স্ল্যাশ এন কে ব্যবহার করেছি। ওকে, সে এবার ধরে নাও সি ইকুয়াল টু 0 করলাম, করে while সি লেস দেন ইকুয়াল টু এন। সি লেস দেন এন কেন? এন এর মানটা তোমার এখান থেকে ক্যালকুলেট হবে। সাপোজ তুমি 10 দিয়েছো বা 5 দিয়েছো, তাহলে এখানে এন এর মানটা 5, সি এর মানটা 0, আমি সব বুঝিয়ে দেবো 1 বাই 1। এবার কি করব? সি ইকুয়াল টু এ প্লাস বি, দেন ইফ সি লেস দেন ইকুয়াল টু এন, যদি সি এর মানটা জি এন এর থেকে ছোট হয়, তাহলে কি হবে? প্রিন্টএফ % d কমা সি সেমিকোলন, তারপর প্রিন্টএফ স্ল্যাশ এন, এভাবে করো, এ বি বি ইকুয়াল টু সি, কমপ্লিট। আর এখান থেকে আমরা while, কোনো মানে ঘাবড়ানোর ব্যাপার নেই, আমি বুঝিয়ে দেবো সব। রিটার্ন 0, এই হচ্ছে আমার প্রোগ্রাম। এবার কি করে কাজ হলো এটা বুঝতে অসুবিধা হতে পারে, আমি তার আগে এই জিনিসটাকে প্রথমে সেভ করে নেই, তাহলে তো রান করাতে পারবো না, তারপর প্রোগ্রামে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই।
প্রথমে কম্পাইল করে দেখি কি হয়। আচ্ছা, কোনো এরর নেই, একদম ওকে আছে। সাপোজ ধরো আমি এখানে 5 নিচ্ছি ভ্যালুটাকে, আউটপুট কি আসছে দেখো 0, ওখানে একটা গন্ডগোল দেখাচ্ছে, 0-র পর দেখো 1টা পাশে চলে গেছে, 11 মনে হচ্ছে, ওটাকে ঠিক করতে হবে, একটু দাঁড়াও। এখানে ঠিক করতে গেলে সবার আগে আমাদের এখানে করতে হবে, দেখো 0a/n, এই জায়গাটাতে, হ্যাঁ হ্যাঁ, বি এর পরে একটা /n দিতে হবে, বি এর পরে একটা /n, ভেরি গুড। এটা মিস্টেক হয়ে গেছে দেখে গন্ডগোল মনে হচ্ছে, দাঁড়াও, বাস এবার ঠিক আছে। সাপোজ তুমি এখানে 5 দাও, ঠিক দেখাচ্ছে দেখো, 0 1, 0+1 মানে 1, 1+1 2, 1+2 3, 2+3 5, ক্লিয়ার? কি করে কাজ করছে আগে বোঝার চেষ্টা করো। তোমাকে গোটা প্রোগ্রামটাকে আমি পেন্টে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। 5th সিরিজ পরীক্ষাতে কিন্তু খুব আসে প্রোগ্রামগুলো মুখস্থ, কোনোদিন প্রোগ্রাম কিন্তু মুখস্থ করে হয় না, এই ধারণাটা কিন্তু একদম ভুল। প্রোগ্রাম ইজ লাইক এ ম্যাথমেটিক্স, যারা ম্যাথ করতে পারে ইউ ক্যান ডু দ্য প্রোগ্রাম অলসো। প্রথম প্রথম ইট উইল বি টাফ ফর ইউ, বাট ইউ, যখন তুমি সেভারাল টাইম প্র্যাকটিস করবে, ইউ ক্যান সলভ ইট, নো প্রবলেম। ঠিক আছে রিদ্ধি, কেউ আর তোমাদের বিএসসি কম্পিউটার সায়েন্সের কেউ আসেনি জানো, তুমি মাত্র তুমি এলে, এতগুলো ছেলে কেউ আসেনি, ভাবো। সি প্রোগ্রামিং তোমার সারা জীবন কাজে লাগবে, বিএসসি তেও আছে, বিটেকেও আছে, এমটেকেও আছে, এমসিএ তেও আছে, বিসিএ তেও আছে, সবখানে আছে। সি প্রোগ্রাম একবার শিখে নিতে পারলে তুমি কম্পিউটার সায়েন্সের মাস্টার হয়ে যাবে। চলো এবার আমি বলছি, সাপোজ আমি এন এর মান কত দিয়েছি, সে n=5, ক্লিয়ার? আমি এই এন 5টাকে ভ্যালুটাকে অ্যানালাইসিস করছি যে লাস্টলি আমার টোটাল প্রোগ্রামের ড্রাই রানটা কি হচ্ছে। আমি n=5 দিয়ে করছি, তোমরা বাড়িতে কি করবে, n=8 দিয়ে করে আমাকে দেখাবে। এইভাবেই প্রোগ্রাম প্র্যাকটিস করতে হবে, শুধু কম্পিউটারে বসে টাইপ করে কোনো লাভ নেই, ভ্যালু অ্যানালাইসিস করতে হবে। দেখো প্রথমে আমি এ এর মান কত নিয়েছি 0, বি এর মান 1, এখানে কত প্রিন্ট হবে %d এ, এ মানে 0, দেন /n মানে নিউ লাইন, বি এর ভ্যালু প্রিন্ট হবে 1, এটা ফিক্সড ভ্যালু প্রিন্ট হয়ে গেল। এবার c=0 তে আমি ইনিশিয়ালাইজ করেছি, সি যদি 0 হয় তাহলে এখানে 0 কি n, ইয়েস, বিকজ এখানে কন্ডিশনে কি হচ্ছে, এটা 0 আসছে, আমি এখানে করছি না, এখানে করি, ধরো 0 n, n এর মানটা কত আসছে 5, মানে কন্ডিশন ট্রু। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ও ভেতরে এন্ট্রি করবে হোয়াইল লুপের বডির মধ্যে, হোয়াইলের বডিতে কি লেখা আছে, c = a+b, কারণ এটা আমার এখানে এ, এটা আমার কিন্তু বি, আই জে এর সঙ্গে গুলিও না, ওটা আই জে ভেরিয়েবল ছিল, এখানে এ বি ভেরিয়েবল আছে, সো এটা আমার এ, এটা আমার বি, সো c = a+b, তার মানে সি এর মানটা কত বলেছে 1 হবে। তো এখানে কি দাঁড়ালো, c = a+b, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার ফর ইউ। দেন ইফ 0 মানে ইফ c <= n, সো ইয়েস ডেফিনেটলি, কারণ 0 <= n, সো সি টাকে প্রিন্ট করবে, সি কত প্রিন্ট করবে 1 প্রিন্ট করবে, /n এ চলে গেল, /n মানে নিউ লাইন, নিউ লাইনে এসে শিফট করার জন্য আমাকে এই লজিকটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, কারণ আমাকে কি শিফট করতে হবে, আমাকে যা শিফট করতে হবে, এ এর মানটাকে এখানে আনতে হবে, বি এর মানটাকে এখানে আনতে হবে, দ্যাট ইজ কল্ড শিফটিং। শিফট করার জন্য আমরা কি করব, এখানে a = b করব, তাই তো? তাহলে আমার এখানে a কত ছিল বলো, a = b, তার মানে এখানে b ছিল 1, আমি এখানে কিন্তু ইকুয়াল টু মানে ওইভাবে ভাববে না, মানে বি এর মানটা এ তে অ্যাসাইন করো, সো বি এর মানটা কত, বি এর মানটা 1, তাহলে এ হয়ে গেল 1, আর বি = সি, সি এর মানটা কত, সি এর মানটা 1, দেখো অটোমেটিকলি শিফট হয়ে গেল। সো ইন দিস ওয়ে, আই থিঙ্ক, ইজ ইট ক্লিয়ার অর নট অরিত্র? আচ্ছা বুঝতে পারছো, আশা করি সবাই, ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো।
আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু শিফট আউটটা করছি। তার পরবর্তী যখন ভ্যালুটাকে নেব, দেখো নেক্সট যখন ভ্যালুটাকে আমি নেব, তাহলে এখান থেকে এই কাজটা শেষ করলো, পরে সি এর মানটা এক কি হবে, বেড়ে যাবে, কিন্তু সি এর মানটা এখান থেকে পরবর্তী নেক্সট ভ্যালু আসবে সি এ প্লাস বি, তারপরে আবার এখানে সি লেস দেন ইকুয়াল টু এন, সি এর মানটা আমার কত আসবে, শিফট আউট হয়ে যাওয়ার পর এখানে বি এবং সি অটোমেটিকলি এ প্লাস বি করে এটা 1 চলে গেল। তারপরে এবার আমার কত আসবে, সি এর মান, সি এর মান আছে 1, তাহলে 1 লেস দেন এন, মানে সি এর নেক্সট ভ্যালু 1 লেস দেন এন, অবভিয়াসলি ট্রু। নেক্সট ভ্যালুতে আসো, সি ইকুয়াল টু এ প্লাস বি, সো 1 প্লাস 1 2, তখন সি ইকুয়াল টু এ প্লাস বি হয়ে গেল, ওটা 1 প্লাস 2, তাহলে 1 প্লাস 2, তার মানে তখন এটা হচ্ছে আমার, আমি অন্য কালারের পেন নিচ্ছি, তখন এটা এ এটা বি, শিফট আউট হয়েছে না, তখন এটা এ হয়ে গেল, তখন দ্যাট ইজ এটা আমার এ, আর তখন এটা আমার বি। এবার সি ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি আবার স্ল্যাশ এন, তো বি এর মানটা এতে যাচ্ছে, সি এর মানটা বিতে আসছে, আবার শিফট হয়ে গেল একইভাবে। এইভাবে চলবে আপ টু কতক্ষণ চলবে, যতক্ষণ না পর্যন্ত সি এর ভ্যালুটা 5 পর্যন্ত থাকবে। একটা সময় সি এর মানটা যখন যোগ করে গিয়ে 6 হয়ে যাবে, তখন গিয়ে কিন্তু কন্ডিশনটা ফলস করবে। আমি তোমাকে জাস্ট হিন্টস ওয়াইজ পুরোপুরি দেখিয়ে দিলাম। আমি এন এর মানটা 5 নিয়ে ক্যালকুলেশন করেছি, তোমরা ট্রাই করবে এন এর মানটা 8 দিয়ে ক্যালকুলেশন করে নিজের মতন করে লিখতে। তুমি যদি মনে করো বাংলায় লিখবে, বাংলায় লেখো, তুমি যদি বলো হিন্দিতে লিখবে, হিন্দিতে লেখো, ইংলিশে লিখলে ইংলিশে, উর্দু, পাঞ্জাবি, যেভাবে কিছু লিখতে পারো আমাকে লিখে দেখাও। বৃহস্পতিবার দিন নিয়ে চলে আসো, লিখে আমাকে সামনাসামনি চেক করিয়ে নাও। তা না হলে প্রোগ্রামের একটা ভ্যালুকে অ্যানালাইসিস যতক্ষণ না পর্যন্ত প্রপার ওয়েতে করতে না পারবে, ততক্ষণ প্রোগ্রামিং কোনোদিন মাথায় খেলবে না। আমি কিন্তু বারে বারে একটা কথা বলছি, আমি ধরো হাজার হাজার প্রোগ্রাম করিয়ে দেব, বাট প্রোগ্রাম করতে গেলে কিন্তু ওই একটা সমস্যা কিন্তু তৈরি হতে পারে। চলো আমি একটা কোশ্চেন বলছি, তোমরা নিজেরা এবার বলবে আমাকে এটা কি হতে পারে। আমি টাইপ টাইপ কিচ্ছু করব না, সবার আগে বলছি তোমরা বলবে এ এবং বি এর মানটা কত প্রিন্ট করবে। সে আমি এটাকে মুছে দিচ্ছি, আমি এখানে পরে টাইপ করব, আগে এই প্রোগ্রামটাকে লিখে নিই। এই প্রোগ্রামটা তোমাদের প্রথমে পাঠিয়ে দিচ্ছি আমি গ্রুপে। হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট। ঠিক আছে, এই প্রোগ্রামটা হলো, সাপোজ তোমরা বলবে আউটপুট কি হবে, এ কমা বি কমা সি, ওকে, বি ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটে বি প্লাস প্লাস, এগুলো সব খাতায় লিখে রাখো, সি ইকুয়াল টু 2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট প্লাস প্লাস বি সেমিকোলন, প্রিন্টএফ ভ্যালু অফ এ ইকুয়াল টু পার্সেন্ট ডি, কমা সি ইকুয়াল টু পার্সেন্ট ডি, কমা এ কমা সি। এবার আমাকে বলো এ সি এর মান কত হতে পারে, তোমার যা আইডিয়া, তোমার যা লজিক্যাল সেন্সে মনে হয় আমাকে বলতে পারো। প্রথমে ভেবে নাও, 5 মিনিট টাইম নাও, আমার কোনো আপত্তি নেই। খাতায় প্রোগ্রামটাকে লিখে নিজের মতন করে ভ্যালুগুলোকে দিয়ে অ্যানালাইসিস করো যে ভ্যালুটা কত আসতে পারে। 6 শুধু একটা বললে হবে না, তুমি চিন্তা ভাবনা করে বলো এর মান 6 কিভাবে আসে, তুমি ভেবে চিনতে বলো। ওখানে তো গড়বড়টা হয়ে গেছে না, ওখানে তো গন্ডগোলটা ওখানেই হয়ে আছে। ইনক্রিমেন্টের টাইপটা কি টাইপের আছে, পি আছে না পোস্ট আছে, সেটাকে দেখো, ভেবে চিনতে বলো, ভেবে চিনতে বলো। এটাকে অ্যানালাইসিস করে লিখে নিয়ে আসবে পরের দিন খাতায় লিখে, যে কেন এটার ভ্যালুটা কি আসছে। ভাবতে থাকো, আমি জয়দীপকে একটা ফোন করি।
বাহ, ফাইন। এই যে একটা অ্যান্সারও দিয়েছে, সবাই ওর মধ্যে সহমত কিনা সেটা ভাবো একবার। এইভাবে এর ভ্যালু তো অবভিয়াসলি 4 আসবে, বোঝাই যাচ্ছে, কারণ বি এর মানটা এখানে আসবে 2 × 2 4, তারপরে একবার বেড়ে 3 হবে, 3-এর পর আবার বেড়ে একবার 4 হয়ে যাবে, তাহলে অটোমেটিক সি এর ভ্যালু 8 হয়ে যাচ্ছে। আমি বোঝাচ্ছি, আগে ভাবো, আমি বোঝাচ্ছি সব, দাঁড়াও 1 মিনিট। আদিত্য বুঝতে পারছো? নেটওয়ার্ক প্রবলেম হবে। জয়দীপটা ফোন করছি, দাঁড়াও। জয়দীপ ক্লাস হচ্ছে, ক্লাস করছে না কেন? ক্লাস হচ্ছে তো। এবার শুনতে পাচ্ছি, বলছি ক্লাস কিন্তু হচ্ছে। হ্যাঁ ক্লাস হচ্ছে, শুনতে পাচ্ছো? তুমি জয়েন করোনি কেন ক্লাসে? ঠিক আছে, তোমাদের ভিডিও রেকর্ডিংটা দেখে নিও তাহলে। হ্যাঁ, রেকর্ডিংটা পাঠাবো আমি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জানিস, ওর ক্লাস যদি কোনো সময় কোথাও বাইরে যাও, আমাকে আগের থেকে ইনফর্ম করে দেবে, ঠিক আছে? এটা সুবিধা হয়। ওকে। ঠিক আছে, রেকর্ডিংটা তো রয়ে গেছে, দেখে নেবে ভালো মতো, না? ওকে, চলো। ঠিক আছে, হ্যাঁ, শিওর শিওর। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। একদম শিওর, কথা বলে নেবে। ওকে, ঠিক আছে। হুম। চলো, এটা অনেকগুলো অ্যান্সার আমি পেলাম এখান থেকে। এই অ্যান্সার গুলোর মাঝে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, আর এখানে অনেকগুলো প্রবলেম অনেকে বুঝতে পারছে না হয়তো এই জায়গাটাতে। তা আমি বলে নেই এবার, দেখো কি করে হচ্ছে। প্রথম পুরোটা রান করি, পারফেক্ট রেজাল্টটা কত আসে দেখি একবার। 4 এবং 8 একদম ফাইন, আমি তাই বলেছিলাম 4 এবং 8 হবে। কি করে আসছে অনেকের মধ্যে সেটা পরিষ্কার হয়নি, তাদের জন্য আমি একবার অ্যানালাইসিস করছি। আর তোমাদের যে কাজটা হবে বাড়িতে, অ্যানালাইসিস লেখার জন্য, ভ্যালু অ্যানালাইসিস, ডেটাটাকে অ্যানালাইসিস করবে, বি এর মান 10 ধরে করে আমাকে দেখাবে পরের দিন। আর এটা আমি বুঝিয়ে দিচ্ছি কি করে আসছে, সবাই মন দিয়ে দেখো। এখানে এই জায়গাটাতে বি প্লাস প্লাস, তার মানেটা কি? পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে কি হয়? বি এর মানটা পরে বাড়ে, তাই তো? তাহলে এর মানটা কত হবে? তাহলে বি 2 × বি এর মানটা 2ই থাকবে, 2 × 2 মানে দ্যাট মিনস 4, নো প্রবলেম। এবার সি, সি এর মধ্যে যখন বি এর ভ্যালুটা আসছে, তার ওটা আসার আগে নেক্সট স্টেপে বি এর মানটা একবার বেড়ে যাবে। প্রথমে 2 ছিল, 2 থেকে ওর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 3, কিন্তু তার আগে আবার দেখো প্রি আছে, প্রি, তখন 3 থেকে হয়ে যাবে হচ্ছে 4। দ্যাট মিনস আমার বি এর কারেন্ট ভ্যালুটা দাঁড়াচ্ছে এখানে গিয়ে কত? 4। সো সি ইন্টু 2 × প্লাস প্লাস বি 4, সো এখানে কত হবে? 8। দ্যাটস ওয়াই আউটপুট উইল বি 4, 8। ইজ ইট ক্লিয়ার অর নট? আচ্ছা, লাস্টেরটা ভালো মতন দেখো। প্রথমে বি প্লাস প্লাস থাকা মানে হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, প্রথমে ভ্যালুর ইনক্রিমেন্ট হবে না। পোস্ট ইনক্রিমেন্টের প্রথম কন্ডিশন হচ্ছে ভ্যালুটা প্রথমে ইউজ হবে। ও প্রথমে ভ্যালুটা ইউজ হয়ে গেছে, ও প্রথমে ইউজ করে নিয়েছে, তাহলে কত ইউজ করবে? 2 কে ইউজ করবে। সো 2 × 2 দ্যাট মিনস 4। বাট নেক্সট ভ্যালু কি আছে? সি ইকুয়াল টু 2 × প্লাস প্লাস বি। যদি প্লাস প্লাস বি আমার আসে, দ্যাট মিনস কি আসবে? প্লাস প্লাস বি। তাহলে আমাকে তো ভ্যালুটা পরের স্টেপে, মানে এই লাইনে যখন আসবে, একবার প্লাস প্লাসের জন্য বি এর মানটা 2 থেকে চেঞ্জ হয়ে 3 হবে। তারপর প্রি ইনক্রিমেন্ট আছে, প্রি এখানে প্রথমে পোস্টের জন্য 2 থেকে বেড়ে 3 হলো, তারপর প্রি এর জন্য 3 থেকে বেড়ে 4 হয়ে গেল। সো বি এর এখন কারেন্ট ভ্যালু হচ্ছে 4। সো 2 × 4 দ্যাট মিনস সি ইকুয়াল টু 8। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে, বাস, খুব ভালো লাগলো, সবাই বুঝতে পারছো, এটা আমার কাছে বড় পাওনা।
আমি একটা দিচ্ছি একটা আউটপুট, তারপরে আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব, ফাংশন। ফাংশন শুরু করার আগে অ্যারে শুরু করব, অ্যারে। আগে অ্যারেটা করিয়ে নেব, তারপর তোমাদের বলবো এটা করতে। আচ্ছা, আমি নিউ যাচ্ছি, হ্যাঁ, নিউ পেজ। তোমরা লিখবে এইটার আউটপুট কি হবে বলবে, কোনো আমি কম্পিউটার ব্যবহার করব না, আমি নিজের মতন করে বলবো। লেখো ফ্যাক্ট ইকুয়াল টু 1 ফর I equal to 1, I less than 5, then I plus plus. Fact equal to fact star of I, then printf %d, fact। এখানে ফ্যাক্টের মান কত প্রিন্ট হবে। আমি কিন্তু তোমাদের যেভাবে এখানে প্র্যাকটিক্যাল করাচ্ছি, আশা করি লুপিং কনসেপ্ট ঠিক হয়ে যাওয়ার কথা। দেখো, খুব ভালো প্রশ্ন আমাকে সন্দীপন করেছে, সন্দীপনকে উত্তরটা আমি দিয়ে দিই। সন্দীপন শোনো, যখন ফরের মধ্যে আমি দেখো এখানে একটি মাত্র, মানে যদি আমি ব্র্যাকেটকে দেই, ইফ আই এম গিভেন হেয়ার ব্র্যাকেট, ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে। কিন্তু আমাকে যদি ব্র্যাকেট না দেই, তাহলে ও বোঝাচ্ছে ফরের পর একটি মাত্র স্টেটমেন্ট। মাল্টিপল স্টেটমেন্টে ইউ হ্যাভ টু পুট এ ব্র্যাকেট, আদারওয়াইজ ফরের মধ্যে যদি আমার একটি মাত্র স্টেটমেন্ট থাকে, তোমার ব্র্যাকেট দেওয়াটা ইজ নট ম্যান্ডেটারি। তুমি দিতেও পারো, নাও দিতে পারো। আমি এখানে ব্র্যাকেট দেইনি, অতএব কোনো অসুবিধা নেই। এটা একটা স্টেটমেন্টকে ও ট্রিট করছে, বোঝা গেছে? বাস, এবার চিন্তা ভাবনা করে বলো, সবাই বলো। ঋদ্ধি চেষ্টা করো, ঋদ্ধি। চেষ্টা করো, হয়ে যাবে। ওয়ান তো কোনোভাবেই আসবে না। ওয়ান কোনোদিন আসে? ওয়ান কোনো দিন আসবে না, ওয়ান আসার কোনো চান্সই নেই। এটা এইভাবে ক্যালকুলেশন করো। এই লুপের কনসেপ্টটা কারণ ক্লিয়ার হচ্ছে না, কারণ আমি বুঝতে পারছি না। আই ইকুয়াল টু 1, তাহলে 1 লেস দেন এন, ফ্যাক্টের মানটা 1, তাহলে 1 ইন্টু আই, তাহলে প্রথমবার ফ্যাক্ট কত হবে? ফ্যাক্ট ইকুয়াল টু 1। সেকেন্ড টাইম কি হবে? লুপ তো শেষ হয়নি, কাজ কি শেষ হয়েছে? আই এর মানটা বেড়ে গিয়ে 2 হয়ে যাবে না? 2 লেস দেন 5, তাহলে ফ্যাক্ট কত হবে বলো একবার আমাকে? 2। ভেরি গুড, 24ই বেরোবে। একদম ঠিক বলেছে সন্দীপন, 24ই বেরোবে। তাহলে প্রথমবার 2 হলো, তারপরে কত আসবে? 2 এর পর আয়ের মান কত আসবে? 3। সবাই চেষ্টা করো। সন্দীপন কিন্তু মোটামুটি আমি দেখতে পাচ্ছি ও কিন্তু লুপের কনসেপ্ট কিন্তু খুব সুন্দর বুঝে নিয়েছে এখন। সবাই কিন্তু এই জায়গাটায় পৌঁছানোর চেষ্টা করো, বিকজ ইন ফিউচার তোমরা কিন্তু পাইথন ফাইথন সব শিখতে হবে, তখন কিন্তু এই লুপের কনসেপ্টে গন্ডগোল থাকলে কিন্তু কোনোভাবেই কিন্তু হবে না কিন্তু। আর এখনই কিন্তু প্রাইম টাইম শেখার। তারপর আবার বলছি, ফ্যাক্ট ইকুয়াল টু পরের বার কত করবে? আয়ের মানটা বেড়ে গিয়ে 2 ইন্টু 3, দ্যাট মিনস 6। তারপর আয়ের মানটা বেড়ে গিয়ে 3 এর পর কত হবে? 4 হবে। সো ফ্যাক্ট ইকুয়াল টু 6 ইন্টু 4, 24। আর তো কোনোভাবে লুপ কাজ করবে না, কারণ আয়ের মানটা যখন 5 হয়ে যাবে তখন তো কন্ডিশনটা ফলস করবে, তাই না? এখানে কি প্রিন্ট করবে বলো, কি প্রিন্ট করবে? হ্যাঁ, এই তো এতক্ষণে এতক্ষণে কাজ হয়েছে, এতক্ষণে ঠিকঠাক বলেছো, 24 প্রিন্ট করবে। ওকে, ভেরি গুড। চলো এবারে একটা টুইস্ট দিচ্ছি। টুইস্টটা হলো, যদি আমি এর বাইরে
একটা সেমিকলন দিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে? এই যে আমি এই যে ফর লুপে তো জেনারেলি সেমিকলন হয় না, আমি তো এখানে একটা সেমিকলন দিলাম, তাহলে কি দেখাবে? আচ্ছা না, আই এর ভ্যালু ইনপুট না থাকুক, মানে আই মানে 1 <5, এবার আই প্লাস প্লাস আমি এখানে টার্মিনেট, প্রথমেই আই এর ফরটাকে টার্মিনেট যদি করে দিই, তাহলে আমার আউটপুটে কি দেখাবে? এবার একটা জিনিস দেখ, 1 দেখানোর কথা, তো এটা কাজ করি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো তোমার দেখাচ্ছি, এই প্রোগ্রামটা আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, তা প্রথমে কি ছিল বলো আমাকে? ইন্ট আই কমা ফ্যাক্ট ইকুয়াল টু 1 ফর আই ইকুয়াল টু কত ছিল, 0 তো, আই 1 ছিল না, 1 আই লেস দেন 5, ভেরি গুড। আই প্লাস প্লাস, রূপঙ্কর এখন ইন্টারেস্ট পাচ্ছ একটু, ভেরি গুড। সব দাঁড়াও, সব হচ্ছে, এখানে হয়ে যাবে, দাঁড়াও। ফ্যাক্ট স্টার অফ আই, এবার কি করব আমরা? প্রিন্টএফ ফ্যাক্ট ইকুয়াল টু %d কমা ফ্যাক্ট, এই তোমার ব্যাপার ছিল, ঠিক আছে। এক্সিকিউট রান করি, ফ্যাক্ট ভ্যালু 5 দেখাচ্ছে, কেন 5 দেখাচ্ছে বলো তো? না, এটা একটা বিশাল টুইস্ট, এই টুইস্টটা তোমাদেরকে আমাদেরকে বলেছিলাম ওই জুন জুলাই, হয়তো খেয়াল পড়ছে না। এটার মানে কি জানো, যখনই তুমি, তোমাকে ভালো মতন কনসেপ্টটা বোঝাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা, অনেকের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, এটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। দেখো, যখন আমি এখানে এই ফ্যাক্ট ইকুয়াল টু 1 দিয়ে 1 <5 করে সেমিকোলন দেবো না, যে আয়ের যে মানটার জন্য ভ্যালুটা ফলস হবে, সেই ভ্যালুটাকেও ক্যালকুলেট করে নিয়ে আসবে। বুঝতে পারলে কথাটা কি বললাম? বোঝা যায়নি তো? দেখো, প্রথমে আয়ের মানটা 1 2 3 4 4 পর্যন্ত আমার চলার কথা, টোটাল কন্ডিশন ভ্যালুটা, কিন্তু একটা সময় এসে আই প্লাস প্লাসের জন্য আয়ের মানটা কত হবে বলো? 5 হবে না? একটা সময় এসে আয়ের মানটা 5 হয় বলে দেখেই তো আমার লুপটা ফলস করেছে, তার হয়তো তার না হলে লুপটা ফলস করতো না। তার মানে এই যখনই কোনো একটা ফরের বাইরে তুমি সেমিকলনকে দেবে, তার অর্থ এটাই যে আয়ের কারেন্ট ভ্যালুটাকেও ট্রিট করে অলওয়েজ। এখানে আয়ের কারেন্ট ভ্যালু কত? 5, সেজন্য 1 × 5 মানে এখানে 5 দেখিয়েছে। বুঝতে পেরেছো? হোয়াইলটা আমি এই মুহূর্তে করে দেখি, তুমি করে দেখো একবার। হ্যাঁ, হোয়াইলের ক্ষেত্রে মনে একই কাজ করবে এটা। হ্যাঁ, ঠিক আছে, শোনো, ওটা আমি দেখছি, আগে এটা বোঝুক। আয়ের কারেন্ট ভ্যালুটা হচ্ছে, তোমাকে একটা ভালো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। এরকম ধরনের প্রোগ্রাম যদি দিয়ে দেয় পরীক্ষার সময়, তখন বুঝতে হবে কি করে কাজ করছে। এবার দেখো, তোমাকে আমি এটা থেকে বলছি, 1 সেকেন্ড। সাপোজ ধরো আমি এগুলা কিছুই লিখলাম না, নর্মালি আমি ধর এরকম লিখছি, এবার বলো তো ফ্যাক্টর মান কত হবে? এই যে গন্ডগোলটা করে ফেলছো, তুমি গন্ডগোলটা করে ফেলছো। রূপঙ্কর কিন্তু সুন্দর অ্যান্সার দিয়ে দিয়েছে, এই দেখো, I = 1, I <100। রূপঙ্কর কিন্তু অ্যান্সার ঠিক। সন্দীপন বলো কি হবে? ভেরি গুড। সো এইবার রান করে দেখো, 100 হচ্ছে। এবার তোমার যদি মনে হয় যে না, আমি যে কথাটা বলছি সত্যি আয়ের যে কারেন্ট ভ্যালুটা দেখায় কিনা, সেটা আমি একবার প্রিন্ট করে দেখি না, তাহলে তবে আরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, 100 স্পিড। চলো এটা পরে বলছি। এখানে প্রিন্টএফ দিয়ে এখানে তো লিখে নেই, কারেন্ট ভ্যালু অফ আই ইকুয়াল টু কমা I = %d, আই।
তুমি দেখতে পাবে এখানে 100 i এর মানটা আসবে। দেখো তুমি তাহলে তোমার মধ্যে লজিকটা পুরোপুরি বিল্ড আপ করে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ, কারেন্ট এখানে একটা স্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। দেখতে পাচ্ছ, এই দেখো আই এর কারেন্ট মানটা 100 হচ্ছে। সো সেমিকোলন দেওয়া এবং সেমিকোলন না দেওয়া, এটার মধ্যে কিন্তু একটা হিউজ কিন্তু কনসেপশনের কিন্তু ব্যাপার আছে। অনেকে এই কনসেপশনটা কিন্তু ভালো মতন বিল্ড আপ করতে পারে না, দেখে এই ধরনের আউটপুটের অ্যান্সার কিন্তু তারা ঠিকঠাক দিতে পারে না। কোনটা কেন হচ্ছে বলো? ওইটা মানেটাই তো তোমার যে ভ্যালুর জন্য আইটা কন্ডিশনটা ফলস করছে। ফলস কখন করবে? যখন আমার 100 আসবে তখন তো ফলস করবে। সেমিকোলন মানে টার্মিনেট বোঝাচ্ছে ওটাকে। ওই লুপটা টোটাল, এখানে সেমিকোলন তার মানেটা হচ্ছে টোটাল কাজটা আগে শেষ হবে, ইনসাইডের লুপটা কিন্তু এক্সিকিউট করেই যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না সেটা। ইনসাইডের লুপটা এক্সিকিউট করে করে একটা সময় এসে আয়ের মানটা যখন 100 হবে তখন লুপটা ফলস করবে। তাহলে আয়ের কোন মানটা নিয়ে বেরিয়ে আসবে? 100 কে নিয়ে বেরিয়ে আসবে। দ্যাটস ওয়াই ইট উইল প্রিন্ট দ্য 100। ইজ ইট ক্লিয়ার? দেখো একটা মজার ব্যাপার বলি। সাপোজ তুমি যদি এখানে লেস দ্যান ইকুয়াল টু দাও, তাহলে কত প্রিন্ট করবে বলো? ভেরি গুড, 101। বাস উত্তর পেয়ে গেছি। আমার এটা নিয়ে আর ভাবার কিছু নেই। সর্বজিৎ বোঝা যাচ্ছে? রিদ্ধি? ঠিক আছে। এই কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্ট গুলো যতক্ষণ না ক্লিয়ার না হবে, স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই লজিক বিল্ড আপ করবে না, কোনোদিন লজিক বিল্ড আপ করবে না, বারে বারে বলছি। চলো এবার আমরা যেটা শুরু করব সেটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। ফাংশনটা করার আগে আমরা অ্যারে শুরু করব আজকে। অ্যারে ইজ এ নিউ টপিক। অ্যারে আমরা কেন ব্যবহার করি, হোয়াই উই আর ইউজিং অ্যারে। আমি অ্যারে একটা কনসেপ্টটা দিয়ে অ্যারে একটা ছোট্ট প্রোগ্রাম করাবো। তারপরে আমি নেক্সট উইকে ট্রাই করছি ফাংশনের একটা নোট সুন্দর করে রেডি করে তৈরি করে তোমাদেরকে বা বই থেকে পিডিএফ করে দিয়ে দেব। সেটা আগে পড়ে নিয়ে খাতায় লিখবে, তারপর ফাংশন স্টার্ট করব। আমি অ্যারে আজকে স্টার্ট করছি। অ্যারে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক ইন প্রোগ্রামিং সি। এই অ্যারে কনসেপ্ট, দাঁড়াও দাঁড়াও, অ্যারেতে এখানে অ্যারেতে স্ট্রিং আগে অ্যারে আসবে না, আগে ইন্টিজার অ্যারে দিয়ে কাজ শুরু হবে। স্ট্রিং পরে আছে, স্ট্রিং ডিফারেন্ট ওয়েতে কাজ করবে। অ্যারেটাকে ভালো মতন বোঝো, পরে স্ট্রিং টিং সব হয়ে যাবে। স্ট্রিং স্ট্রাকচার ম্যালক ক্যালক রিয়ালক সব আছে ওগুলো, হ্যাঁ ওসব করাবো। প্রথমে আগে লজিকটা বোঝো যে অ্যারে আমরা কেন ব্যবহার করব। অ্যারে হচ্ছে, আমাকে যদি বলে হোয়াট ইজ অ্যারে, তাহলে বলবে এভাবে লিখবে, অ্যারে is a collection of similar data type. সিমিলারের জায়গায় আরেকটা টার্ম হয় হোমোজিনিয়াস। এখানে অ্যারে ইজ এ কালেকশন অফ সিমিলার ডেটা টাইপ কেন বলে, তার মানেটা হলো প্রথমে যদি আমাকে অ্যারের যদি সিনট্যাক্স লিখতে বলে কিভাবে লিখবে, অ্যারের সিনট্যাক্স হচ্ছে এরকম হয়। ফার্স্ট ডেটা টাইপ, অ্যারে নেম, সাইজ অফ দ্য ইন্ডেক্স। এটা এক্স কিন্তু, হ্যাঁ সাইজ অফ দ্য ইন্ডেক্স। তাহলে ডেটা টাইপ অ্যারে নেম এন্ড সাইজ অফ দ্য ইন্ডেক্স ব্যাপারটা একটু বলে রাখি।
এবার এটা যদি এক্সাম্পল দিই আমি, সাপোজ এরকম হতে পারে, ধরো ইন্ট এ অফ 10 সেমিকলন। তাহলে এখানে এটা কি, এটা যে অ্যারে নেমটা কি এ, আর এটা কি লিখেছি 10, 10টা কি, 10টা হচ্ছে তোমার সাইজ। কি সাইজ মানে এটা হচ্ছে 10টা র্যান্ডম ইন্টিজারকে স্টোর করতে পারবে। ইট উইল স্টোর 10 র্যান্ডম ইন্টিজার্স। তুমি 10টা কিরকম ধরনের কাজটা করে অ্যারে, অ্যারে কাজ করে ভাবে তোমার প্রথমে এটাকে যদি আমি স্ট্রাকচারি মেমোরিতে লোকেট করি, কম্পিউটার মেমোরিকে আমরা 3 ভাগে ভাগ করি, একটা নাম হচ্ছে মেন মেমোরি, হিপ মেমোরি, স্ট্যাক মেমোরি। ওকে, সো এখানে যখন মেমোরিতে এটা লোকেট করা হবে তখন কিভাবে থাকবে, এটা প্রথমে ওর ফার্স্ট একটা ব্লক তৈরি হবে এ অফ 0 বলে, তারপর এ অফ 1, দেন এ অফ 2, দেন এ অফ 3, এরকম করে করে আপ টু এ অফ 9 এ গিয়ে টোটাল ভ্যালুটা শেষ হবে। এবং প্রত্যেকটা কি হবে, লিনিয়ার ওয়েতে হবে, মানে পর পর আসবে এবং একটা নির্দিষ্ট সিকোয়েন্সকে ফলো আপ করবে, এবং এটাকে বলে ইন্ডেক্স। এই যে 0টা হচ্ছে ইন্ডেক্স। সো অ্যারে ইন্ডেক্স স্টার্টিং ফ্রম 0, উই হ্যাভ টু মাইন্ড ইট, অ্যারে ইন্ডেক্স স্টার্টিং ফ্রম 0। এই জন্য এটাকে বলা হচ্ছে ইউবি, সরি এটাকে বলে এলবি, এটাকে বলে ইউবি। ইউবি মানে আপার বাউন্ড, দিস ইজ এ লোয়ার বাউন্ড। তাহলে আপার লোয়ার বাউন্ডটাকে, লোয়ার বাউন্ডটা হচ্ছে এ অফ 0, আপার বাউন্ডটাকে এ অফ 9। সো আমাকে যদি বলে যে সাইজ অফ দ্য অ্যারের ফর্মুলা কি হবে, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য অ্যারে, সাইজ অফ দ্য অ্যারে, তার ফর্মুলা হলো, মনে রাখবে, ইউবি মাইনাস, আচ্ছা আমি একবার দেখে নিই, আচ্ছা ওকে ওকে, এটা হচ্ছে ইউবি, ইউবি মানে এটা ইউবি মাইনাস এলবি প্লাস 1। এখানে ইউবি কে, ইউবি হচ্ছে 9 মাইনাস এলবি, এলবি হচ্ছে 0 প্লাস 1, দ্যাট মিনস দেখো 9 প্লাস 1 10। সো দ্যাট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ডিং সাইজ অফ দ্য অ্যারে। এবার তুমি যে 10টা ব্লক যে তৈরি হবে, এবার তুমি এখানে র্যান্ডম কোনো ইন্টিজার ভ্যালুকে ইউ ক্যান স্টোর, সাপোজ ইউ ক্যান স্টোর 62, 72, 92, 95, 96 অ্যান্ড সো অন। তাহলে এরা প্রত্যেকটা এক একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে ভ্যালুগুলো স্টোর হবে। প্রথমে অ্যারে ইন্ডেক্স স্টার্টিং হবে 0 থেকে, 0 থেকে ও সিকোয়েন্সিয়ালি ফরম্যাটকে ফলো করবে, 0 এর পর 1, 1 এর পর 2, 2 এর পর 3, 3 পর 4 হয়ে আসবে। সেই জন্য অ্যারেকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, লিনিয়ার ডাটা স্ট্রাকচার। অ্যারেটাকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলে। লিনিয়ার কি, সাপোজ তুমি ইকুয়েশন তৈরি করছো, x ইকুয়াল টু 0, x টু দি পাওয়ার 1, x স্কোয়ার, x 3 ডট 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 প্লাস x টু দি পাওয়ার n. So that is a linear equation. Okay, linear series, I can say it is a series. So array is also a linear data structure. It is আমাকে দিয়ে বলে, বলো আচ্ছা সিকোয়েন্সে এটা আমি র্যান্ডামলি আমি এখানে নিজের মতো করে লিখেছি। আমি একটা প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে তোমাকে আমি দেখিয়ে দেবো যে ভ্যালুগুলো কি করে আসছে। ওকে, আমি র্যান্ডামলি আমি এখানে লিখেছি, আমি একটা এখন সি দিয়ে প্রোগ্রাম করব, প্রোগ্রাম করে আমি 10টা, আমি অ্যারেটা সাইজ ডিক্লেয়ার করব 10। এবার 10 এর মধ্যে আমি যদি মনে করি আমি 10টা এলিমেন্ট রাখতে পারি বা 5টা এলিমেন্টও রাখতে পারি, আমার ম্যাক্সিমাম 10টা এলিমেন্টকেও রাখতে পারবে। মানে ভালো মতো ব্যাপারটা ভালো মতো বোঝো যে অ্যারে এ ইকুয়াল টু 10 মানে হচ্ছে ও ম্যাক্সিমাম 10টা এলিমেন্টকে রাখতে পারবে। এবার 10-এর ওপরে আমি এলিমেন্টকে আমি রাখতে পারবো না, 10-এর হয় ম্যাক্সিমাম 10, 10-এর ওপরে নয়। ওকে, কিন্তু আমি 10-এর কম রাখতে পারবো।
তাহলে আমাকে অ্যারে সাইজটা কত বলছি, অ্যারে সাইজটা আমি 10 বলছি। সো আই ক্যান স্টোর 10 10 ইন্টিজার ডেটা। আই ক্যান স্টোর 10 ইন্টিজার ডেটা। এবার এই জন্য অ্যারের ক্ষেত্রে আমি যদি একবার 10 লিখে দেই, আমি কিন্তু সেটাকে কিন্তু আর রান টাইমে ধরো আমার মনে হলো যে আমার 20 ইন্টিজার্স দরকার, আমার 10-এর জায়গায় আমার 20 ইন্টিজার দরকার, তখন কিন্তু আমি কিন্তু সেটা করতে পারবো না। আই ক্যানট ডু দিস। সেজন্য অ্যারে ডিক্লারেশনকে বলে হচ্ছে স্ট্যাটিক ডিক্লারেশন। অ্যারে ইজ কল্ড এজ এ স্ট্যাটিক ডিক্লারেশন। এটা একটা ড্রব্যাকস অফ অ্যারে। সো এই ড্রব্যাকসটাকে ওভারকাম করার জন্য যে কনসেপ্টটা এসছে সেটার নাম হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যেটা তোমাদের পরবর্তীতে আছে। ওটা আমি পরে বলবো, কারণ আমি ক্লাস 11-এ এটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, কারণ 11-এর সিলেবাসটা অনেকটা এগিয়ে গেছি। আমরা আর 11-ই শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর বিএসসি তো তোমাদের বলতেই হবে, কারণ আমি খুব শীঘ্রই মার্চ মাসটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই 12-এর সিলেবাসটা অনেক বড়, সেখানে আমাদের ডাটা স্ট্রাকচার আছে, সেটা আমরা ভালো মতন করবো। ওকে, এনিওয়ে নো প্রবলেম। আগে এটাকে বুঝে নাও স্ট্যাটিক ডিক্লারেশন কেন বলছি, কারণ আমার যদি কোনো সময় মনে হয় যে অ্যারে সাইজকে আই ওয়ান্ট টু ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য অ্যারে, অ্যাট দ্যাট প্রেজেন্ট টাইম আমি কিন্তু অ্যারের মধ্যে আমি যখন তখন অ্যারের সাইজটাকে বাড়াতে পারবো না। আমি যেটা ডিক্লেয়ার করবো স্ট্যাটিক ডিক্লারেশন, আমার মনে হতেই পারে যে আমি 100 এলিমেন্টস আই উড লাইক টু স্টোর, বাট আই ক্যানট ডু দিস। ওকে, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যারে। সো আমি একটা প্রোগ্রাম করব, হ্যাঁ কি করে করব খুব ভালো মতন। হ্যাঁ, সেটা তো ডিফারেন্ট ইস্যু, এটা তুমি কোড চেঞ্জ করছো না, কোডিং চেঞ্জ না করে বলছি আমি। তুমি যেটা বলছো সেটা তো করাই যায়, সেটা 10-এর জায়গায় তুমি 1000-এ করে দিতে পারো, নো প্রবলেম। দ্যাট ইজ নট এ, এটা এটা দ্যাট ইজ নট এ ওভারকাম ইস্যু, আমি সেটা বলিনি। আমি বলেছি ডিক্লারেশনটা আমি রান টাইমে বাড়াবো, আমি আগের থেকে কিছু ভ্যালু দেবই না। আমি 10 নেব না 20 নেব কিছুই বলবো না, আমার যতটুকু দরকার আমি ততটুকুই ইউজ করব। ঠিক আছে, এবার ধরো আমাকে ধরো ম্যাক্সিমাম সাইজ হচ্ছে আমার 10, আমি 8টাকে ব্যবহার করলাম, 8টা এলিমেন্টকে রাখলাম না, 8টা ব্লককে তৈরি করলাম, তাহলে আমার দুটো স্পেস তো কি অকুপাইটা কি হলো, নষ্ট হচ্ছে না। এটা কিন্তু করা যাবে না। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ফন্দিমান বুঝতে পারছো কি বলছি আমি? আমি 10টা ম্যাক্সিমাম 10 ইন্টিজারকে আমি স্টোর করতে পারবো, 11টা করতে পারবো না। ঠিক আছে, না 11 খানা ইন্টিজার না, 10 ইন্টিজারকে স্টোর করতে পারবো, যেহেতু অ্যারে ইন্ডেক্সটা স্টার্ট হবে 0 থেকে, 0 থেকে আপ টু 9। তুমি 0 থেকে কাউন্টিং করো, দেখো এখানে তোমার 10টা ইন্টিজার আসছে এখানে। বুঝতে পেরেছো? কোডিং এ আমি 11 লিখবো কেন? কোডিং এ 11 লেখা দরকার নেই তো। কোডিং এ, হ্যাঁ না, কোডিং এ তুমি যখন 11 লিখবে তখন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড তোমাকে রান টাইম এক্সেপশন দিয়ে দেবে, কারণ তুমি সাইজটা ডিক্লেয়ার করেছো 10, তুমি ভ্যালু রাখতে যাচ্ছ 11, এটা মিসম্যাচ করবে। ঠিক আছে, চলো আমি একটা ছোট্ট প্রোগ্রাম করি অ্যারে দিয়ে, যা ডিক্লেয়ার করব। ডিক্লেয়ার কি করে করতে হয় খুবই ইন্টারেস্টিং, আশা করি খুব ভালো লাগছে তোমাদের। সর্বজিৎ ভালো বুঝতে পারছো সবাই তো? ভালো লাগলে আমার আমার সার্থক। দেখো এত রাত্রি করে তোমরাও কষ্ট করে করছো, আমিও তোমাদের করাচ্ছি। দ্যাট ইজ দ্য, এটা একটা একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর আমার কাছে যে তোমরা ভালো কিছু করবে। ইন্ট এ আমি ধরে নিলাম ধরো 10। ওকে, তারপরে একটা নাম্বার নিচ্ছি। এবার আমি 10-এর বদলে আমি ধরো ম্যাক্সিমাম 10-এর জায়গাতে আমি ইউজারের উপর ডিপেন্ড করবো। সাপোজ ধরো 5টা যদি নেই, তাহলে এন এর মানের উপর ডিপেন্ড করবে, তাই তো? প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবে, আই করো। ওকে, চলো এবার আমি যা লিখছি, প্রিন্টএফ এন্টার নাম্বার অফ এলিমেন্টস নট মোর দ্যান 10। আমি 5টাও রাখতে পারি, তবে এন এর মানে আবার ডিপেন্ড করবে। সো এখানে কি লিখবো, স্ক্যানএফ, সরি %d, m% of n করলাম।
এবার ধরো আমি n এর মাঝে 5 দিই, তাহলে 5টা এলিমেন্টকে স্টোর করতে পারবো। তার জন্য আমাকে ফর লুপটা কি করে এক্সিকিউট করতে হবে, ফর i ইকুয়াল টু 0, i লেস দ্যান n, i প্লাস প্লাস। ওকে, এবার এখানে লেখা হচ্ছে scanf %d, ampersand a of i। আমি সব বুঝিয়ে দেবো, প্রথম কঠিন লাগতে পারে, পরে হয়ে যাবে। এটা হলো আমার ভ্যালুগুলোকে আমি এলিমেন্টগুলো স্টোর করব। এবার আমি এখানে লিখে দেই যে printf, ধরো আমি লিখছি /n enter n ভ্যালু enter entered by user, নরমাল একটা কমেন্ট, একটা মেসেজ দিচ্ছি। হ্যাঁ, এবার তাহলে ভ্যালুটাকে দেখাতে গেলে কি করতে হবে, ফর সেই ভ্যালুগুলোকে দেখাতে গেলে i ইকুয়াল টু 0, i লেস দ্যান i লেস দ্যান n, তারপরে সেমিকোলন i প্লাস প্লাস। এখানে কি লিখবে, printf লিখবে ইকুয়াল টু %d /n কমা, ঠিক আছে, /n %d /n, তারপর আমি কি লিখবো, a of i। বাস, আর কিচ্ছু লেখা দরকার নেই। আমি পুরোটা প্রথমে রান করি, তারপর আমি পাই টু পাই বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই, একটু ওয়েট করো জাস্ট। কি দেখাচ্ছে, কমেন্ট দেখাচ্ছে কি, এন্টার নাম্বার অফ এলিমেন্টস নট মোর দ্যান 10। সাপোজ আমি 4 নেই, কটা এলিমেন্টকে স্টোর করতে পারবো, কটা ইন্টিজারকে স্টোর করতে পারবো, আই ক্যান স্টোর 4 নট 3। আমি তো 4টে এলিমেন্ট স্টোর করতে পারবো। আমি তো লুপটা কিভাবে চালিয়েছি, 0 লেস দেন n না। এবার দেখো এন্টার করলাম, এবার এলিমেন্ট দাও, 90, 45, 43, 21, এন্টার। কি দেখাচ্ছে এখানে, ভ্যালু এন্টার্ড বাই ইউজার। দেখো এটা একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা এই জায়গাটাতে একটা /n দিয়ে দিই। হ্যাঁ, সুবিধা হবে, এখানে একটা /n দিই। আবার দেখি, সাপোজ আমি 4টে এলিমেন্টকে রাখবো, 4, 45, 78, 90, 100। 4-এর বেশি কিন্তু নেবে না। এন্টার করো, কি দেখাচ্ছে, 45, 78, 90, 100। আমি এই এলিমেন্টগুলো স্টোর করেছি। এবার তোমাদের মধ্যে একটু প্রশ্ন জাগতে পারে, কি করে ব্যাপারটা কাজ করছে, মানে ইনসাইড অফ দ্য লুপ কি করে কাজ করছে। ওকে, নো প্রবলেম, আমি তোমাকে আই উইল শো ইউ, 1 মিনিট। দিস ইজ মাই প্রোগ্রাম, দিস ইজ মাই প্রোগ্রাম, 1 মিনিট। চলো কি করে কাজ করছে বুঝে নাও, দেখবে খুব ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা। চলো আমি প্রথমে একটা ভ্যালু নিচ্ছি, সে আমি এখানে n এর মান কত নিয়েছি, n এর মান সে ধরো নিয়েছে হচ্ছে 5, n ইকুয়াল টু 5। সো i 0 লেস দেন 5 কন্ডিশন ট্রু। প্রথমে %d ampersand a of i, a of i এর মধ্যে কত আসবে আমাকে বলো, i এর মানটা 0, তার মানে a of 0 নামে একটা ফার্স্ট ইন্ডেক্স কেও ক্রিয়েট করবে স্ট্যাক মেমোরিতে গিয়ে। তাহলে এবার তুমি 5 মানে কি, স্ক্যানে তুমি তো এখানে তো রাখছো হচ্ছে 62, তুমি 62 এ ভ্যালুটাকে স্টোর করে দিলে। তারপরে i এর মানটা বেড়ে কত করবে, 1 করবে। এবার তুমি ধরো এখানে ভ্যালু রাখছো 69, আবার i এর মানটা নেক্সট ভ্যালু আসবে a of 2, ধরো 75, আবার i এর নেক্সট ভ্যালু আসবে a of 3, ধরো 69, আবার i এর নেক্সট ভ্যালু আসবে কত বলো, a of 4, ধরো 75 বা 76। ওকে, যদি 76 পর্যন্ত আমার চলে আসে, তাহলে আমার টোটাল কমপ্লিট, কারণ এখানে 5টা এলিমেন্ট স্টোর হয়ে গেছে। 5 যখন আসবে তখন লুপটা ফলস করবে। এবার ভ্যালু এন্টার্ড বাই ইউজার, তুমি যখন ভ্যালুগুলোকে রিট্রিভ করবে দেখাবে কম্পাইলারকে, তো অবশ্যই তোমাকে এই লুপটাই চালাতে হবে, মানে i 0
0 লেস দ্যান n, তাহলে a অফ 0, তার মানে ও প্রথমে এটাকে দেখাবে, তারপরে এই ভ্যালুটাকে দেখাবে। i এর মানের উপর ডিপেন্ড করে প্রথমে i 0 এর জন্য এটাকে স্টোর দেখাবে, i 1 এটাকে দেখাবে, i 2 এর জন্য তোমার এটাকে দেখাবে, i 3 এর জন্য নেক্সট 69 কে দেখাবে, i 4 এর জন্য 76 কে দেখাবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যারে। আশা করি ইজ ইট ক্লিয়ার অর নট? সবার কি পরিষ্কার হয়েছে? সন্দীপন, আদিত্য, যা যারা আছো, কোনটা বলো? আচ্ছা, প্রিন্টের ব্যাপারে তোমাকে বলি, দেখো তুমি i = 0 নিচ্ছ, তো তাহলে 0 হলে তোমাদের ভ্যালুটাকে দেখো, একটা অ্যারের মধ্যে মেমোরি লোকেশনের মধ্যে ভ্যালুগুলো স্টোর হয়ে আছে। যদি ভ্যালুগুলো এখানে স্টোর হয়ে থাকে, তো ভ্যালুগুলোকে তো আমাকে দেখাতে হবে না। সো দেখাতে হলে আমি কি করব, তাহলে প্রথমে লুপটা চালাবো, i 0 মানে 0 চলে এলো, 62 এলো, আবার 1 এলে কত হবে, 69 আসবে, আবার 2 হলে কত আসবে, 75 আসবে। এভাবে লুপটা এক্সিকিউশন করবে, সেজন্য এখানে প্রিন্টএফ কে ব্যবহার করেছি। বুঝেছো? আগের লুপটাকে তো প্রিন্টএফ কেন দেবে? আগের লুপটা তো স্ক্যান করছি, ভ্যালুগুলোকে তো ইনপুট নিচ্ছি না এর মধ্যে। প্রিন্টএফ তো যে ভ্যালুগুলোকে আমি ইনপুট নিয়েছি, আমি সেই ভ্যালুগুলোকে প্রথমে স্ক্যান করার পর প্রিন্টএফ এর সাহায্যে সেটাকে আমি দেখাচ্ছি, ইউজারকে দেখা যাবে কি কি ভ্যালু ইনপুট নিয়েছি। এবার তুমি যদি মনে করো যে আমি দুটো এলিমেন্টকেই দেখাবো, ফার্স্ট দুটোকে দেখাবো, তাহলে কি করবে, লুপের এক্সিকিউশন স্টেটমেন্টটাকে কমিয়ে দাও। এখানে এন এর বদলে তুমি সাপোজ ধরে এখানে কত নেবে বলো, যদি দুটো এলিমেন্টকে দেখা দেখা কি করবে, 0 নেবে, 1 নেবে, 2 নেবে, তার মানে তুমি 3 পর্যন্ত লুপটাকে এক্সিকিউট করাও, তাই তো? তুমি যদি 3 পর্যন্ত লুপটাকে এক্সিকিউট করাও, তাহলেও কি দেখাবে দেখবে, এই দেখো এলিমেন্ট, সাপোজ তুমি 5টা এলিমেন্ট নিচ্ছ, সাপোজ 90, 67, 45, 32, কটা হয়েছে, আর একটা যাবে 21, কিন্তু তোমার আউটপুটে যখন দেখাবে, তখন দেখাবে হচ্ছে 90, 67, 45, দুটো এলিমেন্টকে দেখাবে না, দেখাচ্ছে দেখো। এই তো, এবার এবার লজিক ধরতে পেরেছো প্রিন্টএফ কি কাজ করছে এখন লুপটার ক্ষেত্রে? একদম ঠিক, a0, a1, a2 কে দেখাচ্ছে, ওগুলা প্রিন্ট করছে, তিনটে দেখাবে, লুপটা যেভাবে এক্সিকিউট করবে। এর মধ্যে মনে করো যে আমি আমার যতগুলো এলিমেন্টকে আমি স্টোর করবো, প্রত্যেকটা ভ্যালুকে আমি যোগ করতে চাই, আই ওয়ান্ট টু অ্যাডিং দিস নাম্বারস, আই ওয়ান্ট টু অ্যাড দিস নাম্বার। কি করে অ্যাড করবে নাম্বারগুলোকে? অ্যাড করতে গেলে তোমাকে একটা সাম নামে ভেরিয়েবল ধরে নাও, এখানে sum=0 নামে একটা এলিমেন্ট ভেরিয়েবল ধরে নাও, ধরে নিয়ে এটা যেমন আছে থাক, এটা নিয়ে কোনো চেঞ্জ করো না, আর এখান থেকে তুমি জাস্ট এখানে লিখে দাও প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট, প্রিন্ট এফ না, তুমি প্রথমে একটা লুপ চালাও। তোমার তো দেখো, তোমাকে প্রত্যেকটা এলিমেন্টকে রিট্রিভ করতে গেলে, মানে এলিমেন্ট গুলোকে তোমার বের করতে গেলে, তোমার কিন্তু এই ফর লুপটা মাস্ট, তোমার এই ফর লুপটা লাগবেই। ফর লুপটাকে লিখে দিলে, লিখে তুমি কি করবে, সাম করবে, তো সো লেখো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ অফ আই। এটা করে যদি তুমি এখানে প্রিন্টএফ এরকম লেখো স্ল্যাশ এন দিয়ে, সাম অফ অল এলিমেন্টস আর করে %d করে যদি এখানে সাম লেখো, তাহলে কি দেখাবে দেখো, সে তুমি 4টা এলিমেন্ট ধরে নাও, ফোন নিচ্ছ, 89, 90, 90, 90, তাহলে কত হওয়ার কথা আমাকে বলো একবার, সাম কত হওয়ার কথা, এলিমেন্টগুলো যোগ করলে কত হওয়ার কথা বলো আমাকে। যোগ করো, 89, 90, 90, 90, 359, দেখো তাই এসছে কি, 359 এসছে, সাম অফ অল এলিমেন্টস বেরিয়ে গেল। সো দ্যাট ইজ দ্য লজিক। এবার লাস্ট ছোট্ট একটা জিনিস বলে আজকের মতন শেষ করব, সেটা হচ্ছে টাইপ ডেফ। লিখে নাও খাতায়, টাইপ ডেফ।
আর বারে বারে ভিডিওটা দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আগেরটা দাঁড়া, এখান থেকে এটাকে আমি কপি করে দিচ্ছি এখান থেকে। পরে ভুলে যাবো, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। এবার যেটা আমি করব, টাইপ ডেপ ফাংশন। টাইপ ডেপটা কি জিনিস দেখো, টাইপ ডেপ হচ্ছে প্রোগ্রামিং সি এর একটি কিওয়ার্ড। টাইপ ডেফ, ওকে। সো টাইপ ডেফ এর সাহায্যে আমরা কি করতে পারি, উইথ দ্য হেল্প অফ টাইপ ডেফ আমরা নতুন ডেটা টাইপকে তৈরি করতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ ডেটা টাইপ, তখন আমি টাইপ ডেফ ব্যবহার করতে পারি। দেখবে কিরকম, টু ক্রিয়েট নিউ ডেটা টাইপ, তখন আমরা এখানে টাইপ ডেফকে ব্যবহার করতে পারবো। কিভাবে করতে হয় টাইপ ডেফ দেখো, সাপোজ আমি এখানে কি লিখেছি, ইন্ট। তো ইন্টটাকে আমি গোটা প্রোগ্রামে ইন্টিজার বলে আমি টাইপ ডেফের মধ্যে লিখবো। কিভাবে লিখতে হয়, এভাবে লিখতে হয়, একদম মেনের আগে। বলো। হ্যাঁ করছি, ঠিক আছে। এবার টাইপ ডেফ প্রথমে লিখতে হয় ওল্ড টাইপ। ওল্ড টাইপটা কি ছিল, ইন্ট। এবার তুমি এখানে লিখছে ইন্টিজার। ইন্টিজার করলে তো এবার তুমি কিন্তু ইন্ট না লিখে এই গোটা প্রোগ্রামে এটাকে তুমি ইন্টিজার হিসেবে লিখতে পারো। এই যে দেখবে রান করে যাবে, করছে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ টাইপ। মানে এটাকে আমি বলছে হচ্ছে এটা ওল্ড টাইপ, এটা হচ্ছে নিউ ডেটা টাইপ তুমি তৈরি করছো ইন্টিজার বলে। সেরকম এই যে 100টাকে তুমি বারে বারে 100 না লিখে এটা তোমাদেরকে করাবো, প্রি প্রসেসর ডাইরেক্টিভ। তুমি এরকমও লিখতে পারো, হ্যাজ ডিফাইন ম্যাক্স 10। তার মানে কি, তুমি এখানে 10 না লিখে 10 এর বদলে ইউ ক্যান রাইট হেয়ার ম্যাক্স, ইউ ক্যান রাইট ম্যাক্স। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট টাইপ ডেফ এন্ড হ্যাজ ডিফাইন। এটা সব আমি দেখাবো, আমি কারেন্টলি আরেকবার পাঠাচ্ছি। আচ্ছা, হ্যাজ ডিফাইন ম্যাক্স 10টা কাজ করছে না। আচ্ছা, সেমিকোলনটা তুলে দিয়ে দেখি, এক সেকেন্ড। এবার কাজ করছে, হ্যাঁ, সেমিকোলন লাগবে না এখানে। সো এখানে এটাকে এই 10টা কি করছে, এই ম্যাক্সটাই 10কে রিপ্লেস করে দিচ্ছে, ওকে। সো আমি এই টাইপ ডেটা বুঝিয়ে দিলাম। এবার টোটাল জিনিসটাকে কপি করে আমি, সরি, হ্যাজ ডিফাইনটা টাইপ ডেফ না, হ্যাজ ডিফাইনটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই টাইপ ডেফের মধ্যে বলতে পারো। ওটা তোমার কোনো ভ্যালুকে রিপ্লেস, মানে কোনো একটা কোডকে রিপ্লেস করে দেয়, টোটাল কোডটাকে। না, টাইপ ডেটা অন্য জিনিস। টাইপ ডেটা করে নতুন ধরনের ডেটা টাইপকে তৈরি করা যায়। ইউ ক্যান, হ্যাঁ একসাথে করা যায়, কেন করা, আমি তো করলাম তো, ঠিক আছে, করা যায়। এক সেকেন্ড দ্বারা আমাকে প্রোগ্রামটা পাঠিয়ে নিই, পরে উত্তর দিচ্ছি সবার একটা। এই প্রোগ্রামটা লিখবে, তাহলে করাই যায়। কোডকে রিপ্লেস করা যায় টাইপ, আমি হ্যাশ ডিফাইনের সাহায্যে তো মনে করি আমি কোনো কোডকে রিপ্লেস করে দিতে পারবো। সেটা পরে আরো যখন ডেপথে করাবো, ভালো মতো করাবো। আমি আপাতত রেকর্ডিংটাকে স্টপ করি, একটু দাঁড়াও।